স্কিবিডি টয়লেটের মাল্টিভার্সের মধ্যে এখনো সময় টাইটান টি-ম্যান এবং টাইটান ক্যামেরাম্যানের ইনফরমেশনকে তো খুব কম পরিমাণেই দেওয়া হচ্ছে, কিন্তু সবাই এখন জানতে চায় টাইটান ক্লকম্যান এবং জগন্নাথ অ্যাস্ট্রো টয়লেটের মধ্যে কে আসলে বেশি পরিমাণে শক্তিশালী। এই দুটো ক্যারেক্টারই ভিন্ন ভিন্ন ইউনিভার্সের মধ্যে এক্সিস্ট করলেও এই দুটো ক্যারেক্টারের দেখানো শক্তি অনেকটাই বেশি পরিমাণে অবাক করার মতো হয়। কারণ আপনারা টাইটান ক্লকম্যানের সম্বন্ধে জেনেই থাকবেন যে সময়ের দিশাকে একেবারে পরিবর্তন করতে পারে, এমনকি সে অতি সহজেই কাউন্টার টাইটানের মতো শক্তিশালী টাইটানকেও চিরে রেখে দিতে পেরেছিল। অন্যদিকে অ্যাস্ট্রো টয়লেট এবং জি-ম্যানের মধ্যে হওয়া লড়াইয়ের মধ্যে কিছু সময়ের জন্য হলেও ওখানে জগন্নাথ অ্যাস্ট্রো টয়লেট চলে আসে এবং জি-ম্যানের ভয়ঙ্কর অ্যাটাকগুলোকে আটকিয়ে সে অ্যাস্ট্রো টয়লেটের জীবনকে বাঁচিয়ে সে ওখান থেকে একেবারে চলে যায়। এই টাইটানের মধ্যে এতটাই বেশি পরিমাণে শক্তি ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে জি-ম্যানকে মেরে দিতে পারত। কিন্তু সে কি এতটা বেশি পরিমাণে শক্তিশালী যে সময়কে কন্ট্রোল করতে থাকা টাইটান ক্লকম্যানকে হারাতে পারবে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এটিকেই জানার চেষ্টা করব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা, জগন্নাথ অ্যাস্ট্রো টয়লেট হলো বুম সিরিজের একটি ক্যারেক্টার। জগন্নাথ অ্যাস্ট্রো টয়লেটকে দেখতে অনেকটা ইলেকট্রিক স্কাল অ্যাস্ট্রো টয়লেটের মতো, কিন্তু এর কাছে ইলেকট্রোম্যাগনেটিক পালসের জায়গায় একটি এক্সট্রা আর্ম রয়েছে এবং এর মাথাটি অনেকটাই কঙ্কালের মতো। নাহলে সে প্রত্যেকটি ক্ষেত্রেই সে বুম ইউনিভার্সে জগন্নাথ অ্যাস্ট্রো টয়লেটের মতোই দেখতে। এই দুটো ক্যারেক্টারের অরিজিনকে তো আমাদেরকে কোথাও বলা হয়নি, কিন্তু এতটা পরিষ্কার যে এটি সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেট আবিষ্কার হবে যাদেরকে বানানো হয়েছিল টাইটানদেরকে একেবারে শেষ করে দেওয়ার জন্য। এবার বুম ইউনিভার্সের এপিসোড 71 এর সম্বন্ধে ভালোভাবে জানা যাক। বন্ধুরা, এখানে আমরা নতুন একটি অ্যাস্ট্রো টয়লেটকে দেখতে পাই যে ডিটেনার অ্যাস্ট্রো টয়লেটকে জি-ম্যানের হাত থেকে বাঁচিয়েছিল। এমনকি সে কয়েক সেকেন্ডের মধ্যেই জি-ম্যানের এনার্জি সেলকেও একেবারে ভেঙে দিয়েছিল। এমনকি সে স্পিকারম্যানকেও অনেকটাই বেশি পরিমাণে ইনজেক্ট করে দিয়েছিল। ডম স্টুডিওর জগন্নাথের থেকে আলাদা এই স্কিবিডি টয়লেট সবসময় কালো রঙের মাস্ককে পরে থাকে এবং এই শরীরের মধ্যে সবসময় রেড লাইট রেডিও অ্যাক্টিভ থাকে। এমনকি এর কাছে দুটি মেকানিক্যাল আর্মস রয়েছে, এমনকি দুটি হাতের মধ্যেই 4টি লোহার মতো আঙুল রয়েছে। অন্যদিকে ডিটেনার অ্যাস্ট্রো টয়লেটের শুধুমাত্র 3টি ক্লয় ছিল। এমনকি জগন্নাথ অ্যাস্ট্রো টয়লেটের ক্ল দিয়ে সবসময় লাল রঙের একটি শক্তিশালী এনার্জি বাইরে বার হয়। এমনকি তার হাতের মধ্যে এমপি ক্যাননও রয়েছে যার সাহায্যে সে এনার্জি বোল্টকে একেবারে ব্যবহার করতে পারে। কিন্তু এই ক্যারেক্টারটিকে শুধুমাত্র একটি এপিসোডের মধ্যে দেখানো হলেও কিন্তু এতটা নিশ্চিত যে এর অপরন্ত শক্তি টাইটানদের জন্য অনেকটাই বেশি পরিমাণে বিপদকে নিয়ে আসবে। এমনকি সে নিজের কিছুটা মাত্র অ্যাপিয়ারেন্সের দ্বারা সে নিজের ইএমপি কে ব্যবহার করে সে জি-ম্যানের শিল্ডকে অতি সহজে একেবারে ব্রেক করে দেয়। কিন্তু এই শিল্ডটিকে যখন ডিটেনার অ্যাস্ট্রো টয়লেট এবং টাইটান একসাথে এসে ভাঙার চেষ্টা করেছিল তখনও তারা ওই শিল্ডটিকে ভাঙতে পারেনি। অর্থাৎ এই ইএমপি শকওয়েভ অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। এর ইএমপি থেকে বেরানো লাল শক্তিশালী এনার্জি যদি নিজের টার্গেটকে হিট করতেও না পারে তখন সে একেবারে ব্লাস্ট হয়ে গিয়ে সে নিজের টার্গেটকে অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ট করে দেয়, যেমনটাকে আমরা টাইটান স্পিকারম্যানের সাথেও দেখতে পেয়েছিলাম। এসব ছাড়াও এর কাছে হলোগ্রাফিক শিল্ডও রয়েছে যার সাহায্যে সে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অ্যাটাকের হাত থেকেও অতি সহজেই বেঁচে যায় এবং এই শিল্ডকে ব্যবহার করে সে ডিটেনার অ্যাস্ট্রো টয়লেটকে বাঁচাতে পেরেছিল জি-ম্যানের হাত থেকে। স্পিডের দিকেও জগন্নাথ অ্যাস্ট্রো টয়লেট অনেকটাই বেশি পরিমাণে স্পিডি হয়ে থাকে, এমনকি তার স্পিড আলোর গতির মতো স্পিডি হয়ে থাকে। যেমন ভাবে ডিটেনার অ্যাস্ট্রো টয়লেট কোনো প্রকার এনার্জিকে একেবারে ধরে নিয়ে সে ওই এনার্জিকে তাদের শত্রুদের বিরুদ্ধে একেবারে ব্যবহার করতে পারবে, কিন্তু অন্যদিকে জগন্নাথ অ্যাস্ট্রো টয়লেট নিজেই পরিপূর্ণভাবে এনার্জি দিয়ে তৈরি, এই জন্যই তার কোনো প্রকার এনার্জির দরকার হয় না। এর উপরে আসতে থাকা কোনো প্রকার এনার্জি একে ছুতেও পারে না, কিন্তু এর অ্যাটাকটি যদি কাউকে একেবারে লেগে যায় তখন তার বাঁচতে পারা অনেকটা একটি মুশকিল কাজ। অন্যদিকে ডম স্টুডিওর জগন্নাথ অ্যাস্ট্রো টয়লেট বাস্তবিকভাবে টাইটান ক্লকম্যানের সাথে লড়াই করেছিল। ডম স্টুডিওর এপিসোড নাম্বার 33 মধ্যে টাইটানের সাথে কঙ্কালের মতো দেখতে হওয়া একটি জগন্নাথ অ্যাস্ট্রো টয়লেটকে দেখানো হয় যে আসামাত্রই বড় বড় মিসাইলকে লঞ্চ করতে থাকে, কিন্তু টাইটান ক্লকম্যানের পাওয়ার এবং এবিলিটি এর উদ্দেশ্যকে একেবারে ব্যর্থ করে দেয়। নাহলে এই কঙ্কালের মতো দেখতে হওয়া জগন্নাথ অ্যাস্ট্রো টয়লেট সবাইকে প্রায় একেবারে মেরেই দিয়েছিল। এখান থেকে বোঝা যায় জগন্নাথ অ্যাস্ট্রো টয়লেট ইন্টেলিজেন্টের দিকেও কারো থেকে কম হয়ে থাকে না, কিন্তু এর চালাকি কি টাইটান ক্লকম্যানের সামনে টিকে থাকতে পারবে? এবার টাইটান ক্লকম্যানের অরিজিন সম্বন্ধে জেনে নেওয়া যাক। স্কিবিডি টয়লেটের আতঙ্ক ডম স্টুডিওর মধ্যেও এমন ভাবে ছড়িয়ে পড়েছিল যে যার ফলে পুরো শহরই টয়লেট আর্মির হাত থেকে বাঁচার জন্য পালাতে শুরু
করে দেয় এবং এদের মধ্যে ক্লকম্যানের একটি ফ্যামিলি ছিল এবং তাদের পিছনেও অনেকগুলো স্কিবি টয়লেট একেবারে পড়ে গিয়েছিল। কিন্তু ক্লকম্যানের মাতা পিতা তার বাচ্চাকে একেবারে বাঁচানোর জন্য তার হাতের মধ্যে একটি জাদুর ঘড়ি দিয়ে দেয় এবং তার মা বলতে থাকে তাদের সময় এখন একেবারে শেষ হয়ে গিয়েছে, এই জন্যই তুমি নিজের খেয়াল একেবারে রাখো। এটিকে বলে ক্লকম্যানের মাতা পিতা টয়লেট আর্মির সাথে একেবারে লড়াই করতে শুরু করে দেয়। কিন্তু স্কিবি টয়লেটের আর্মি অনেকটাই বড় ছিল, এই জন্য এই লড়াইয়ের মধ্যে ক্লকম্যানের মাতা পিতা একেবারে হেরে যায়। এরপরে যখন ক্লকম্যানের সামনে একটি স্কিবি টয়লেট চলে আসে তখন তার অ্যাটাক করার আগে ক্লকম্যানের হাতে থাকা ঘড়ির সাহায্যে একটি খুবই শক্তিশালী এনার্জি বাইরে বার হয় এবং ওই এনার্জিটি স্কিবিডি টয়লেটের মাথাকে একেবারে ছিদ্র করে দেয়। এরপরে ছোট ক্লকম্যান নিজের পেরেন্টসকে একেবারে খোঁজার জন্য একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে যেতে শুরু করে দেয়। তখনই তার সামনে আরেকটি নতুন স্কিবিডি টয়লেট চলে আসে যারা ক্লকম্যানকে একেবারে মেরে দিতে চেয়েছিল। কিন্তু এইবার এই ঘড়িটি আর কোন রকম কাজ করে না। কিন্তু সৌভাগ্যের বিষয় হলো এই যে টাইটান ক্যামেরাম্যান ওই অ্যাটাকটি থেকে ক্লকম্যানকে একেবারে বাঁচিয়ে নেয়। তখনই বাচ্চা ক্লকম্যান তার মাতা পিতার ছবিকে দেখিয়ে ক্যামেরাম্যানকে বলতে থাকে যে আপনি আমার পেরেন্টসকে দেখেছেন কি? কিন্তু ক্যামেরাম্যান কিছু বলার আগেই ওখানে একটি স্কিবিডি টয়লেট চলে আসে। তখনই ক্লকম্যানের শরীরের মধ্যে থাকা ওই ঘড়িটি ওই স্কিবিডি টয়লেটকে একেবারে রিভার্সে পাঠিয়ে দেয় এবং এই দৃশ্যকে দেখে টাইটান ক্যামেরাম্যান বুঝতে পেরে যায় যে এটি কোনো প্রকার সাধারণ বাচ্চা নয়। এই জন্য ক্যামেরাম্যান এই বাচ্চাটিকে মিস্টার ক্লকের কাছে নিয়ে যায়, যেখানে মিস্টার ক্লকম্যান ওই বাচ্চাটির শরীর এবং ওই ঘড়িটির ফিউজকে একেবারে ঐক্যবদ্ধ করে টাইটান ক্লকম্যানকেই একেবারে তৈরি করে দেয়। টাইটান ক্লকম্যান যখন নিজের শক্তিকে ব্যবহার করে তখন তার অ্যাটাক গুলো স্কিবিডি টয়লেটকে একেবারে মারার সাথে সাথে বরং তার এই পাওয়ারকে দেখে বাকি সমস্ত টাইটানও একেবারে অবাক হয়ে যায় এবং এটি একমাত্র টাইটান ছিল যে নিজের পেরেন্টসকে একেবারে শেষে খুঁজে পেয়ে গিয়েছিল। এবার টাইটান ক্লকম্যানের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। এই টাইটানের প্রথম পাওয়ারকে আমরা দেখতে পেয়েছিলাম এপিসোড 3 মধ্যে, যে একটি টাইটানকে একেবারে দুভাগে ভাগ করে একেবারে নিজের পাওয়ারকে প্রদর্শন করে দেয় এবং এরপরে আমরা এই টাইটানটিকে এপিসোড 6 এবং এপিসোড 10 এর মধ্যে দেখলেও কিন্তু এর আসল শক্তিকে দেখতে পেয়েছিলাম আমরা এপিসোড 30 এর মধ্যে, যেখানে সে আপগ্রেড হয়ে গিয়ে আপগ্রেডেড টাইটান ক্লকম্যানে পরিবর্তন হয়ে যায়। তখনই আমরা তার আর অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটিকে দেখতে পাই। টাইটান ক্লকম্যানের সবথেকে প্রথম পাওয়ার হলো টাইমকে একেবারে স্লো করে দেওয়া। এপিসোড 6 এর মধ্যেই আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম যখনই টাইটান ক্লকম্যান একেবারে চুটকি বাজিয়েছিল তখন আশেপাশের সময় অনেকটাই বেশি পরিমাণে ধীর গতি সম্পন্ন হয়ে যায়, যার ফলে সে প্রত্যেকটি অ্যাটাকের হাত থেকে নিজেকে ডজ করে নিতে পেরেছিল। এবং এর পরবর্তী এবিলিটি হলো টাইমকে একেবারে রিভার্স করে দেওয়া এবং এপিসোড 6 এর মধ্যেই এই এবিলিটিকে আমাদেরকে দেখানো হয়েছিল, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম টাইটান ক্লকম্যান যে কোনো জিনিসকে একেবারে আগে এবং পিছনে নিয়ে যেতে পারে। এমনকি এপিসোড 4 এর মধ্যে টাইটান ক্লকম্যান সময়কে একেবারে থামিয়ে দিয়েছিল। এমনকি এপিসোড 30 এর মধ্যে দেখানো হয় টাইটান ক্লকম্যান টাইম ইলুশনকেও একেবারে তৈরি করতে পারে, যার ফলে তার শত্রু অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যাওয়ার পরেও সে তার শত্রুদেরকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল মনে করাতে পারে। এর কাছে ক্লক ব্লেড স্ল্যাশার রয়েছে, যার সাহায্যে সে যে কোনো ক্যারেক্টারকেই একেবারে টুকরো টুকরো করে দিতে পারে, সেটি তার সামনে যেই আসুক না কেন। এমনকি টাইটান ক্লকম্যান নিজের জেট প্যাককে ব্যবহার করে সে আকাশেও একেবারে উঠতে পারে এবং সে নিজের ক্যানন গুলোকে ব্যবহার করে সে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এনার্জিকেও একেবারে ছাড়তে পারে। এমনকি এর ইয়েলো অর্ব তার শত্রুদেরকে একেবারে ফ্রিজ করে দেয় এবং সে নিজের রেড অর্বকে ব্যবহার করে সে যে কোনো ক্যারেক্টারকেই একেবারে অজ্ঞান করে দিতে পারে। কিন্তু এর সব থেকে বড় উইকনেস ছিল সে এই সমস্ত পাওয়ারকে শুধুমাত্র লিমিটেড সময়ের জন্য ব্যবহার করতে পারত। কিন্তু এপিসোড 30 এর মধ্যে যখন সে কাউন্টার টাইটানের সাথে লড়াই করছিল এবং যখন এপিসোড 33 এর মধ্যে যখন সে একটি জায়গার টাইমকে একেবারে থামিয়ে দিতে চেয়েছিল তখন বোঝা যায় সে কম সময়ের জন্য অনেক কিছুকে একেবারে করে নিতে পারে এবং এর স্ট্রেংথ এবং সাইজকেও টক্কর দেওয়া অনেকগুলো টাইটানের পক্ষেও সহজসাধ্য কাজ নয়। যখনই কোনো প্রকার বড় বিপদ চলে আসে তখনই টাইটান ক্লকম্যান একেবারে লড়াই করতে আসে। এমন পরিস্থিতিতে জগন্নাথ অ্যাস্ট্রো টয়লেট টাইটান ক্লকম্যানের উপর অনেকটাই বেশি পরিমাণে প্রবলেম তো আনতে পারে, কিন্তু সে জগন্নাথ অ্যাস্ট্রো টয়লেটকে অনেকবার টাইমকে রিভার্স করে একেবারে মেরে দিতে পারবে। এই জন্য এই লড়াইকে জিতবে আপগ্রেডেড টাইটান ক্লকম্যান। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো ক্যারেক্টারের লড়াইয়ে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।